আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আমাদের এবং আপনার দর্শকদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। অনেক ধন্যবাদ বিপুল। ধন্যবাদ আপনার দর্শকদেরকে। তো আপনার ইয়েটা হতে পারতো, মানে কি বলে, টাইটেলটা হতে পারতো জুলাই পদযাত্রা শুরুতেই ধাক্কা। এখন এইটাই যদি তারা করে থাকে তাহলে তো সত্যিই ধাক্কা, মহা ধাক্কা। এই যে ভয় ঢুকিয়ে দেওয়া হলো, এই ভয় কিন্তু আর পিছু ছাড়বে না। এই ভয় কিন্তু সারাক্ষণ তাদের পিছু তাড়া করবে সবকিছুর মধ্যে। তারা তারা মানে আগেই হয়তো ভয় পেয়ে গেছে, যে কারণে নিজেরা এটা ঘটিয়ে এখন সেনাবাহিনীর প্রহরা চাচ্ছে, অথবা র্যাবের প্রহরা চাচ্ছে, অথবা সোয়াটের প্রহরা চাচ্ছে, অথবা মানে এমন একটা প্রহরা ব্যবস্থা চাচ্ছে যে তাদের পুরো নিরাপদ তারা ভাবতে পারে। আর এটা হলো আসলেই আওয়ামী লীগ এটা করেছে। তাহলে তো যদি ভয় নাও পেয়ে থাকে, আওয়ামী লীগ কিন্তু তাদেরকে ভয় ধরিয়ে দিল। আমি এক ভিডিও, 2-3টা ভিডিও দেখেছি ওখানকার। সেখানে আপনার শান্তহন দেওয়া শুরু একটা ভিডিও দেখলাম যে যার বক্তৃতার সময় এটা হয়েছে। নগর কি নাম যেন না, সার্জিস আলম না, এটার নাম এই গার্বেজ আলম চিৎকার করতেছে, এই শহর আমাদের অমুকের শহর, এই শহর আমাদের অমুকের শহর, এইখানে এই করেছে, এখানে ওই করেছে, এখানে সেই করেছে। কিন্তু জনগণ কিন্তু, ওখানকার লোকজন কিন্তু পালাচ্ছিল। অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল, সেই টুপিওয়ালা দাড়িওয়ালা যথারীতি বোঝাই যায় যে জামাত শিবির তাদেরকে হেল্প করতে গেছে, ওখানে জামাতিরা গেছে, সেগুলো কিন্তু পালাচ্ছে। ওরা কিন্তু আর নাই ওখানে, পুরা ফাঁকা করে ফেলা দিয়েছে। শুধুমাত্র মঞ্চে গোপালগঞ্জের যে ক্যারেক্টারটা ছিল, যে মঞ্চের মধ্যেই ওরা নিজেদেরকে ঘেরাও করে রেখে নিজেদেরকে ইয়ে করছে, এখানে একই রকম করে তারা। কিন্তু আমি নাহিদ ইসলামকে এখানে দেখলাম না। নাহিদ ইসলাম কিন্তু থাকার কথা ছিল, নাহিদ ইসলামকে দেখলাম না। নাহিদ ইসলাম ছিল, কিন্তু আমি ভিডিওতে দেখি নাই। তার মানে নাহিদ ইসলামকে তারা ঘেরাও করে ফেলছে, ঘেরাও করে ফেলছে আর কি। তাহলে ওখানে আর কে কে ছিলাম জানি না, শুধু সার্জি সালামকে হুঙ্কার দিতে, বিড়ালের মতো হুঙ্কার, হুঙ্কারও কিন্তু গলা দিয়ে সর বাইরিতেছে না। কিন্তু আরেকটা ভিডিও আমি দেখেছি যে মাঠে দর্শকরা দৌড়াদৌড়ি করতেছে। হ্যাঁ, দৌড়াদৌড়ি করতে করতে একে ওদিকে তো পালা যাচ্ছে, চেয়ার টেয়ার সব উল্টানো পাল্টানো, এটার একটা ভিডিও দেখছি। আর ওদিকে মাইকে একজন মহিলা অনেক জোরে জোরে বলতেছেন, আপনারা শান্ত হন, আপনার কোনো কিছু আপনারা বসেন, অমুক। কে শোনে কার কথা? সব তো পারে ভাই। বোমার আওয়াজ শুনলে এই সময় আর আওয়ামী লীগ আইছে, আওয়ামী লীগ আইতেছে, এটা তো আসেই। তো এই ভয় গেছে। তো এই পরিস্থিতিতে আপনি বলেন, এদের শুরুটা আপনি, আমার মনে হয় তারা বড় ধরনের একটা ধাক্কাই খেয়েছে, বড় ধরনের মানসিক ধাক্কা বলতে পারেন। কারণ ভবিষ্যৎ মানে সামনের প্রোগ্রামগুলি তারা কোন অজুহাতে ক্যান্সেল করে। আপনি বলছেন 6টার কথা, তারা কিন্তু আরেকটা ক্যান্সেল করছে, একদম খুবই মানে সামান্য অজুহাতে। এটা বোধহয় 2-1 দিনের মধ্যে আছে। কক্সবাজার কবে আপনি রোহিঙ্গা ক্যাম্পে একটা ভূমিধস এসেছে, ছোট্ট একটা টিলার মধ্যে। ওনারা কি টিলার উপরে সমাবেশ করবে, টিলার উপর প্রতিবাদ সমাবেশ করবে, টিলার উপর পদযাত্রা করবে? তার কি এর অজুহাত খুঁজতেছে? এখন কোথাও ভারী বৃষ্টিপাত হলে তারা বলবে বৃষ্টিজনিত কারণে আমরা যেতে পারছি না। ঠিক আছে, কোথাও একটু ধরেন এখন তো কুয়াশার সময় না, এখন আর কি হইতে পারে? ধরেন একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হইলো, তারা অজুহাত দেখা যায় এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, 2জন মানুষ মারা গেছে, তাদের প্রতি শোক জ্ঞাপন করে আমরা আর ওখানে গেলাম না। এখন এই ধরনের ছোটখাটো অজুহাত দেখায় কিন্তু তারা এইসব প্রোগ্রাম ক্যান্সেল করতে পারবে, শুরু করবে। এখন 60টা অলরেডি ক্যান্সেল করছে, একটা ডিসরাপশন হয়ে গেছে, কয়টা? 8টা। আর বাকি কয়টা আছে? 50টা। 50টা। হ্যাঁ, তো এইগুলো দেখবেন যে এরকম এই টুটকা ফাটকা কোথাও যদি বাজি ফোটার জন্য তারা বলবে যে ওখানকার পরিস্থিতি ইয়ে না। এখন আমাদেরকে এক পর্যায়ে দেখবেন যে পুলিশকে ব্লেম করা শুরু করবে, গোয়েন্দা বাহিনীকে ব্লেম করা শুরু করবে, যেটা ওরা গোপালগঞ্জে করেছে। গোয়েন্দা বাহিনী আমাদেরকে এটা করে নাই, গোয়েন্দা বাহিনী আমাকে ওইটা করে নাই, গোয়েন্দা বাহিনী আমাদের সঠিক তথ্য দেয় নাই, ওই সেই করা শুরু। এখনো বলবে গোয়েন্দারা আমাদের সিরাজগঞ্জ থেকে ভালো তথ্য দেয় নাই বলে আমরা ওখানে যেতে পারছি না, গোয়েন্দারা আমাদেরকে এইটা করছে বলে আমরা এটা দেব না, গোয়েন্দা আমাদের ভুল তথ্য দিচ্ছে বলে আমরা এটা। এই দেখবেন গোয়েন্দাদের উপরে, পুলিশের উপরে দায় দিবে। তারপরে এক পর্যায়ে এসা কি করবে? স্বরাষ্ট্রমন্ত্রীর পদে, যেটা অলরেডি শুরু করছে। কিন্তু তারা এইটা যে এই যে বোমা ফাটছে এই জন্য পুলিশকে দায়ী করার জন্য বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী করার জন্য অলরেডি কিন্তু যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে নাই, সে কিন্তু নিউ ইয়র্কে কোন একটা প্রোগ্রামে অংশ নিতে, হ্যাঁ, প্রোগ্রামে জয়েন করতে গেছেন তিনি। ইয়াতে নিউ ইয়র্কে অলরেডি এখানে ব্লেম করা শুরু করছে যে কি তাও এটা কি নিউ ইয়র্কে গেছে ওইটার জন্য। বলছে
যেই কক্স স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এলাকায় মাদক নিয়ন্ত্রণ করতে পারে, তিনি দেশ চালাবেন কেমনে? মানে বলতে তো পারতেছে না স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি আমার পুলিশ টুলিশ দিচ্ছ না, এই জন্য আমার ইয়ে হচ্ছে, কিন্তু এখানে বোমা ফাটাইছে ওরা, তুমি আমাদের দেশে, এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা তো করতে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ে করতেছে। আরেকটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছে ওই যে ওই বাহিনীগুলো পাওয়ার জন্য, যে তুমি আমরা না দিলে কিন্তু আমরা মাত্র সবে মূলর এক পাত্র, আমরা মাত্র এক পাতা শুরু করছি চোরাকার বাড়ি দিয়ে, মাদক চোরাকার বাড়ি দিয়ে, এরপরে বাকিটা তোমার উপরে শুরু করবে, এরপরে বলবে যে তোমার সাথে এসালামের সম্পর্ক আছে। আমি কিন্তু বলছি না যে স্বরাষ্ট্রমন্ত্রী এসালামের সাথে, আমি কিন্তু বলছি না, বলছে কিন্তু ওরা, ওরা কিন্তু আগে বলছে, বলতে হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এসালামের গাড়িতে করে চলাফেরা করে, অমুক করে, ওরা কিন্তু বলে, আমি কিন্তু বলছি না, কিন্তু আমি ওদের কথা বলছি। যে কারণে জুলাই অভিশপ্ত, আমার মনে হয় সরাসরি যদি লিখতেন যে জুলাই অভিশপ্ত এবং দাড়ি, তাহলে আরো সুন্দর হইতো। জুলাইটা আমাদের জন্য এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনি সেটা রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, গণতন্ত্রায়নের জন্য বলেন, আইন শৃঙ্খলার জন্য বলেন, চিকিৎসার জন্য বলেন, শিল্পের জন্য বলেন, কারখানার জন্য বলেন, চাকরির জন্য বলেন, কর্মক্ষেত্রের জন্য বলেন, জুলাই এই মুহূর্তে আসলেই বাংলাদেশের মানুষের জন্য অভিশাপ নিয়ে এসেছে এবং আসলেই অভিশপ্ত প্রমাণ হয়ে গেছে। আপনি দেখলেন সর্বশেষ আমরা যা দেখলাম, শেষ মুহূর্তে আমাদের দুর্ভাগ্য যে আমেরিকার মুসলেকা এবং দাসত্ব প্রমাণ করতে এতই তারা বেপরা হয়ে গেছে যে স্বাধীনতা দিবস পালন করতে হয় বাংলাদেশের পবিত্র সংসদের পাশেই। পারলে এরা সংসদের ভবনের ভিতরে গিয়ে পারলে এরা আমেরিকার স্বাধীনতা দিবস পালন করত। এর চেয়ে আর কি অভিশাপ আমাদের জীবনের জন্য আসতে পারে? আমেরিকা বাংলাদেশে তাদের স্বাধীনতা দিবস পালন করতেই পারতো, কোনো স্টেডিয়ামে, কোনো কলেজে বা যে কোনো জায়গায় করতে পারতো, সেখানে আমন্ত্রণ দিত। প্রয়োজন আমাদের কমরেড যারা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী, কিন্তু তাদের দাওয়াত দিত যে আজকে আমার মনে করেন আমার সাথে আপনার বিরোধ, আমার মেয়ের বিয়ে, আপনি তো আসবেনি, আপনার বোনের বিয়ে, আমি তো যাবো। এটার বদান্যতা, এটা হচ্ছে সৌজন্যতা। কমরেডেরা মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী, কিন্তু তাদের স্বাধীনতা দিবসের দাওয়াত দিলে অবশ্যই যেতেন। কিন্তু সেটা আমাদের বাংলাদেশের সরকার কেন করবে? বাংলাদেশের চিফ হুইপ গিয়ে সেখানে কেন ভাষণ দিবে? বাংলাদেশের মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, মুসলেকা সহকারী কি আরে স্পিকার, তারা কেন সেখানে যাবে? আমরা তো বুঝি না, আমাদের মাথায় এটা ঢুকেন। সুতরাং আমার কাছে আসলেই মনে হচ্ছে আপনি যেটা যে ডট ডট দিয়েছেন, যে কারণে জুলাই অভিশপ্ত ডট ডট, আপনি অর্থাৎ হ্যাঁ না কিছুই বলেন নাই, ঠিক আছে, আপনার বিচারক এটাই বলবেন। এই ধরনের দাঁড়িয়ে দিলেই ভালো হতো যে জুলাই অভিশপ্ত হয়ে গেছে বা অভিশাপ নিয়ে এসেছে বাংলাদেশ। আমাদের সকলেরই বাক স্বাধীনতা আছে, কমরেড সেটা অভ্যুত্থান বলতেই পারেন, তার ব্যাপার। আমি এটাকে অভ্যুত্থান মনে করি না। এটাও যদি অভ্যুত্থান হয়, সেটা পাকিস্তানপন্থী জঙ্গিবাদীদের উত্থান হয়েছে। যদি আমার কমরেডদের উত্থান হইতো, তাহলে সেটাকে আমি অভ্যুত্থান বলতাম, আমার আপত্তি ছিল না। যেটা কমরেড আমার প্রিয় কমরেড মাঝখানে বলেছেন যে এটা যদি বাম প্রগতিশীলদের হাতে থাকতো, আমি অবশ্যই অভ্যুত্থান বলতাম, ঘটনা যাই ঘটুক। কিন্তু আমি দেখেছি এটা সেই অভ্যুত্থান ঘটেছে, আপনি যেটা শিরোনাম দিয়েছেন, অভিসম্পাত হয়ে এসেছে আমাদের জন্য। আমাদের মুক্তিযুদ্ধকে সরাসরি আঘাত করেছে, আমাদের ৭২-এর সংবিধানকে সরাসরি আঘাত করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছে। তারা প্রকাশ্য বলেছে যে এই ২৪শে জুলাই ঘটেছে কোট আন কোট মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। এটা তাদের যারা, যে এখন আমার প্রিয় কমরেড, তিনি, আমি তাকে আমি অন্তত পক্ষে ৩৫ বছর যাবত তাকে রাজনীতি করতেই দেখলাম, আমি তাকে এত বড় জাতীয় বীর হইতে আমি দেখলাম না। উনি কেন? আমাদের মহান কমরেড সেলিম ভাইকেও আমরা এত বড় নেতা হইতে দেখলাম না। যেভাবে হাদিকে এত বড় নেতা বানানো হলো, আমি তার সেই প্রাইভেট পার্টসের যে শব্দ, সেটা আমি উচ্চারণ করতে চাই না। কেন? এটা কিভাবে হলো? এটা কেন? আমি কিভাবে এটা বিপ্লব বলতে পারি, অভ্যুত্থান বলতে পারি? এখানে যদি কমরেড, কমসে কম কমরেড রুবেলকে আমি দেখতাম, কমসে কম আমি চেয়েছিলাম। এখানে যদি সিরাজুল ইসলাম চৌধুরীকে দেখতাম, এইখানে যদি আমি রহিন হোসেন প্রিন্সকে দেখতাম এমপি হতে, মন্ত্রী হতে বা ক্ষমতা দখল করতেও, আমি সেটাকে অভ্যুত্থান করতে রাজি ছিলাম। আমি এটা অভ্যুত্থান বলতে পারি না, কারণ যেখানে জামাতের আমির দাঁড়িয়ে থেকে বলেছে তারা ৪৭-এর চেতনায় বিশ্বাস, তারা এখন বিরোধী দল। আমি কিভাবে বলবো এটা অভ্যুত্থান? অভ্যুত্থান হচ্ছে, যদি এটা অভ্যুত্থান হতো, তাহলে বাংলাদেশের অর্থনীতির আমূল পরিবর্তন করতো, বাংলাদেশের শিক্ষানীতি, বাংলাদেশের সমাজনীতি, রাষ্ট্রনীতির আমূল পরিবর্তন ঘটতো। কিন্তু আমরা তো দেখলাম না। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়ানো হলো। ওকে, শেখ হাসিনা খুব খারাপ, ধরে নিলাম। কমরেড মঈনুদ্দিন খান বাদল, ধরে নিলাম শেখ হাসিনা খুবই মন্দ শাসন করেছেন, ধরে নিলাম, আমি বিতর্কে যাচ্ছি না, ধরেই নিলাম তিনি মন্দ শাসন করেছেন। এখন যারা এসেছে তারা তার চাইতে কি কম মন্দ?
কমসে কম 100 গুণ বেশি মন্দ। যদি আপনি মন্দর বাটখারা নিয়ে আসেন তাও পাবেন। আওয়ামী লীগের আমলে তো কোনো দল নিষিদ্ধ ছিল না, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিস্ট হলো? যদি ধরে নিলাম আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তাহলে এখন যারা আছে তারা কি? তারা তো আলট্রা ফ্যাসিস্ট। তো অভ্যুত্থান করে আসলে তো জনগণ না খেয়ে থাকতো না, জনগণের চাকরি যেত না। আমাদের কমরেডরাই তো বলতেছেন, তারাই তো আন্দোলন করতেছেন, চাকরি চলে যাচ্ছে। এবং আমরাও দেখছি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাঠ্যসূচি থেকে, পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর ভাষণ, ৭১-এর ৭ই মার্চের ভাষণ আপনি বাদ দিয়ে দিলেন। এটাকে আমি কিভাবে অভ্যুত্থান বলবো? এটা তো অভ্যুত্থান বলতে পারি না। আমি চাই এটাকে অভ্যুত্থান বলতে চাই, কিন্তু আমি তো চাইলেও পারবো না। এখন তার বাক স্বাধীনতা আছে, আমারও বাক স্বাধীনতা আছে, আমাদের কবিবররা আছে, আপনারা আছে। আমরা এটা বলতেই পারি যার যার দাবি থেকে, কিন্তু আমার কাছে এটা কোনো অভ্যুত্থান নয়। যদি এটা অভ্যুত্থান হতো, তাহলে আপনি অভিশপ্ত শব্দটাই লিখতে সাহস পেতেন না, বা আপনি লিখতেন না, আপনি লিখতে পারতেন না। যারা স্লোগান দিয়ে আসলো মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসেই তারা ৩২ নম্বর ভেঙে ফেললো। মব যে সন্ত্রাস হয়েছে, আইন শৃঙ্খলার যে চরম অবনতি, আওয়ামী লীগের আমলে তো এত অবনতি ছিল না, কোনো সন্দেহ নাই। যেটা আমাদের কবিবর বলেছেন, আওয়ামী লীগের শাসন অপশাসনের বিতর্ক আছে। আমরা দেখেছি কিভাবে বামপন্থীদের ছাত্রলীগ যুবলীগ এসে দৌড়াইতো, আমি নিজে সাক্ষী, এগুলো দেখেছি, আমি স্বীকার করছি না। কিন্তু তাই বলে কি ছাত্র ইউনিয়ন নিষিদ্ধ করেছিল, ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ করেছিল, বিএনপি নিষিদ্ধ করেছিল, জামাত নিষিদ্ধ করেছিল? করেনি। কিন্তু আজকে মুক্তিযুদ্ধের একটি পক্ষের দলকে আপনি নিষিদ্ধ করে আপনি যদি বলেন অভ্যুত্থান, কিসের অভ্যুত্থান আমি তো বুঝে উঠতে পারলাম না। আপনি যদি আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করেন, যদি বলেন এটা অভ্যুত্থান হয়েছে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন, তাহলে অভ্যুত্থান। যদি বলেন আমেরিকার স্বাধীনতা দিবস পালন করার জন্য হয়েছে অভ্যুত্থান, যদি বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, তাহলে ঠিক আছে। শব্দটা বলতে হবে যেটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যেটা ওই যে সকল সে হাদি জাতীয় নেতা বনে গেছে, সে এখন জাতির পিতা হয়ে গেছে। অবশ্য আমাদের না, কমরেড রুবেলেরও না, কবিবরের তো নয়, আপনারও না, জামাতিদের জাতির পিতা হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন একবার? এই পাকি বীজদের জাতির পিতা বলতে পারেন নাকি? হ্যাঁ, পাকি বীজদেরও জাতির পিতা। আসলে তো জাতির পিতা হয় না, কারণ ওর বয়স তো আমার হাঁটুর সমান। আমাদের রাজনীতির বয়স, ওর বয়স তার চেয়েও কম, ওর বয়স। তো ওই হাদি ওটা হইলো জাতির ভাইয়া বলতে পারা যায়, কি বলেন কমরেড? তাকে জাতির পুত্র বলা যেতে পারে, জাতির জনক বলা যায় না, যদিও তার ওইরকম। এটা আমি বলি না, এটা কি ওই যে শিবির থেকে আসা, কি গণ অধিকার পরিষদ থেকে আসা ভাইয়া, আবার বিএনপি সে রাশেদের কথা বলেছে। এটা আমার কোনো বক্তব্য না। আর এই বিপ্লবের, যেটাকে আপনারা অভ্যুত্থান বলতে চান আমার প্রিয় কমরেড, আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট কি বলেছে, আমরা দেখেছি সরাসরি এই দেশ নিয়ে বলে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে কি পারবে না, সেটা কমরেড রুবেল সাহেব বলতে পারেন, আমি বলতে পারি, কই পারবো, আপনি বলতে। বাংলাদেশের যে কোনো নাগরিকের এটা বলার অধিকার আছে যে আমি কমরেড রুবেলকে রাজনীতি করতে দেবো কি দেবো না, দুইটাই বলতে পারি। আমাকে কথা বলতে দেবে কে দেবে না, বাংলাদেশে ঢুকতে দেবে কে দেবে না, আমাকে রাজনীতি, এটা যে কোনো ব্যক্তি বলতে, আমার পক্ষ থাকতে পারে, বিপক্ষ থাকতে পারে, কিন্তু আমাকে কি ভিনদেশি কোনো লোক বলতে পারে? কমরেড রুবেলের সাথে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। কেউ যদি বলে কোনো ভিনদেশি মানুষ যে তাকে রাজনীতি করতে দেওয়া হবে না, বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, আমি তো বলবো তুমি কে ভাই? কমরেড রুবেল রাজনীতি বাংলাদেশে কমরেডরা করবে কিনা সেটা তো বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আমি রাজনীতি করবো কিনা সেটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আমি কমরেড রুবেলের বিরোধিতা করতে পারি, কমরেড রুবেল আমার বিরোধিতা করতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু থার্ড পার্টি এসে বলবে অমুককে ফরিদকে রাজনীতি করতে দেওয়া যাবে না বা কমরেডকে, আমি মেনে নিব না। শেখ হাসিনাই বাংলাদেশে ঢুকবে কি ঢুকবে না এটা আর একটা দেশ বলবে, এটা তো হয় না। বাংলাদেশের মানুষ যদি মনে করে শেখ হাসিনা ফ্যাসিস্ট, ঢুকতে দেবে না। বাংলাদেশের মানুষ যদি মনে করে তিনি শেখ হাসিনা আর্টিস্ট, তাহলে তাকে আবার স্বাগত জানাবে। সেটা বাংলাদেশের জনগণের ব্যাপার। অন্য দেশ কেন বলে? আমার আপত্তিটা এখানে, যে বাংলাদেশে অভ্যুত্থান ঘটলে পাকিস্তান সংসদে কেন তাদের জন্য শুভকামনা জানানো হয়, আমার আপত্তিটা সেইখানে। আমরা তো অন্য জায়গায় দেখলাম না। আজকে যে স্বাধীনতা দিবস পালন করা হলো, এটা যদি আমি ভারতের স্বাধীনতা দিবস পালন করি, মেনে নিবে তারা? মেনে নিবে না। তখন আমাকে বলবো আমি ভারতের দালাল, তাও আবার সরকারি ভাবে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী। এই ব্যাপারে রুবিন ফারহানা তো চমৎকার বলেছেন যে প্রধানমন্ত্রী হইল লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হইল ভারতের, পররাষ্ট্রমন্ত্রী হইল আমেরিকার, আর বিরোধী দল হইল পাকিস্তানের। এই অভ্যুত্থান তাহলে ঠিক আছে। এটা যদি এই অভ্যুত্থান এগুলো, এটা আমার কথা না, কিন্তু এটা আমাদের কারোরই কথা, এটা স্বয়ং বিএনপির সাবেক নেত্রী বর্তমান এমপি বলেছেন। তো এইটাকে আমি অভ্যুত্থান বলতে পারি না। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি চাইলেও বলতে পারবো না, পারতেছি না। যারা আমার সংবিধানকে চ্যালেঞ্জ করে, যারা বলেছে আমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, যারা বলেছে এই সংবিধান তারা মানে না, যারা বলেছে যে ৭৫ সালে হয়েছে বাংলাদেশ স্বাধীন, তো এই কথা বলার, এটা যদি অভ্যুত্থান হয়,
তাহলে তো আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই, কারণ আমরা তো এটা মানি না। আমি আবারও বলছি যে কমরেডরা যদি ক্ষমতায় আসতো, আমার এমনকি বিএনপি যদি তার তাকতে ক্ষমতায় আসতো, তাও আমার আপত্তি থাকতো না, সমালোচনা থাকতো, আপত্তি থাকতো না, কারণ গণতান্ত্রিক বিপ্লব করে আসতে পারে। কিন্তু আমরা কাকে দেখলাম? তারেক রহমানের কি বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়? বোঝা যায় না যে উনি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মনে হয় শিলং সালাউদ্দিনকে, মনে হয় ব্লেজার খলিলকে, মনে হয় জামাতের আমির হলো প্রধানমন্ত্রী, এরকম মনে হয় বডি ল্যাঙ্গুয়েজে। আমার ভাবির ছেলেরা বিএনপি নেতাকে গালি দিতে 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 কমায় পাঠায় দিছে, কেউ কিছু বলতে পারে না। অভ্যুত্থান হয়েছে তাহলে আমার ভাবির পোলাদের জন্য। আরেকটু আগে আপনারা জানেন যে আমার ভাবির পোলাদের অনুষ্ঠানে নাকি কে নাকি চকলেট আর কি জর্দার কৌটা ফিক্কা মারছে। সেই সাথে আমল, ওই যে কমরেড কমরেড হাসতেছে এখন, সেই সাথে আমল ফিরে আসছে। বুঝতে পারলাম না, বাংলাদেশ পিছিয়ে যাইতেছে, এখন তো অন্য কিছু আসার কথা। জর্দার কৌটা মার্কেট, এটা কি নাটক না সত্য আমরা জানি না। আমার ভাবির ছেলেরা, এটা কেমন বিপ্লব! আমাদের আমাদের সামনে যে কমরেড আছেন, তার পারিবারিক যে অবস্থা, আমি তো তাকে কোনোদিন 150 গাড়ি তো দূরের কথা, আমি তো তাকে কোনো দামি গাড়ি নিয়ে যাইতে দেখি নাই। তার কিন্তু সেই তাদের পরিবার, তার শ্বশুর বাড়ি এবং তার নিজের সক্ষমতা আছে, আমি তো তাকে কোনোদিনই দেখি নাই। কিন্তু আমার ভাবির পোলারা যারা থাকতো শিবিরের মেসে, খাইতো শিবিরের মেসে, ঘুমাইতো শিবিরের মেসে, আমি নিজের চোখে দেখেছি। তারা দেখি, মানে তখন তো আর জানতাম না এরা শিবির, তাই বলতেছি এরা মেসে থেকেছে। তারা এখন 20,000 টাকা দামের জুতা পরে। তারা যারা বললো, যারা এই সকল আন্দোলনের সময় বললো আমাদের বাড়িটা সবচেয়ে গরিব বাড়ি ছিল গ্রামে, আজকে সেই ছেলে বলতেছে তার গ্রামের বাড়ি সবচেয়ে দামি বাড়ি ছিল, তাহলে এটা আমি কিভাবে বিপ্লব বলবো? এটা যদি কমরেড আমার সামনে বলতেন যে আমার বাপের, মানে কমরেড, আমার কমরেডের মতো যদি তাদের অর্থনৈতিক পরিস্থিতি থাকতো, তাহলে তো তারা নিজেদের ব্রিটিশ প্রিন্স ঘোষণা করতো এই ভাবির পোলারা। এদের অবস্থা, একজন দেখেন 400 কোটি টাকা যিনি মেরে দিয়েছেন, সেই দরবেশ আজকে কি বলছে জানেন? সেই দরবেশ, ওই তানবীর নাকি খানবীর না, এত মনে হয় যে এই মাত্র চৌথ আসমান থেকে কমরেড, আমার প্রিয় কমরেড, আমার শ্রদ্ধেয়, আমার আদর্শিক গুরু কমরেড জসিমউদ্দিন মন্ডলের ভাষায় বলে যদি একটু, মনে হয় চৌথ আসমান থেকে পড়ে আসলো কেবল এই মাত্র। এত বড় আমার হাঁটুর বয়সী দাড়ি দেখলে মনে হয় যে আমার দাদা দাদা শ্বশুর। 400 কোটি টাকা দুর্নীতি বাংলাদেশে। যারা এই পর্যন্ত 71 আগের হিসাব বাদ, 71 সাল থেকে, মানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বাংলাদেশের কোন কমরেডটা 400 কোটি তো দূরের কথা 4 কোটি টাকা মারতে পারছে? একটা মাত্র লোকের প্রতি অভিযোগ ছিল যে তিনি 10 কোটি টাকা পেয়েছে, সে লোক কমরেড, বলে গেলাম ওই যে কি দিলীপ বড়ুয়া। তারপরও তিনি আবার কাকে কেউ স্খলিত কমরেড বলে, তাও অভিযোগ 10 কোটি টাকা, যে বিএনপি তাকে 10 কোটি টাকা দিয়েছে, আওয়ামী লীগ তাকে মন্ত্রী বানিয়েছে। এছাড়া কোন কমরেডের ব্যাপারে অভিযোগ আছে তারা কোটি কোটি টাকা মেরেছে? 400 কোটি টাকা তো দরকার। সব কমরেড মিলে এই 55 বছরে 4 কোটি টাকা পেয়েছে তারা? পায়নি। বরং আমি অনেক কমরেডের চিনি তাদের বাড়ি ঘর জমি জমা বেচতে হয়। যেমন আমার জামালপুরের একজন কমরেড ছিলেন, আমার রুবেল ভাই জানেন, যে কমরেড দৌলতুজ্জামান, সারা জীবন দেখছি তিনি জমি, প্রতি বছর দেখি জমি বেচে, প্রতি বছর পার্টির জন্য জমি বেচে, অথচ চাকরি করে, ব্যবসা করে, তারপর জমি বেচতে হয়। আর এখন দেখি ভাবির পোলারা শুক্রে শুক্রে 8 দিন রাজনীতি করে, তাদের 8 মাস গেস্ট হাউসে কিভাবে থাকে? কোন ব্যক্তি বাংলাদেশের আছে যে 8 মাস একটা 3 স্টার হোটেলে থাকার সক্ষমতা রাখে? আমার ভাবির পোলা যারা বেকার ছিল, এই আমি বলি না, এটা রাশেদ বলেছে, তারপর গাল ভোলা তারেক বলেছে যে তারা তারেক রহমানের কাছে টাকা নিয়ে এদের ঘর ভাড়া, মেজ ভাড়া দিত। আজকে তারা কোটি কোটি টাকার মালিক। এটা আপনি অভ্যুত্থান বলবেন? এই যে 90 গণঅভ্যুত্থান হয়েছে, আমি তো তাদের চিনি, অনেকেরই চিনি ব্যক্তিগতভাবে, আমার তাদের পরিচয় আছে। ওই একজনকে তো কোটিপতি হইতে দেখলাম। এমনকি বিএনপির যে উপদেষ্টা ছিলেন, এই যে কি, আরে ভুলে গেলাম, আরে ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন, খালেদা হাবিবুর রহমান। তার বাড়িতে এখনো লিফট নাই যেখানে ভাড়া থাকে। আর আমি শেখপুরি তো ঢাকা শহরে লিফট ছাড়া বাড়িতে থাকি না, তার 2টা লিফট লাগে, আমার আবার 2টা লিফট লাগে। তাহলে তার মতো লোকের লিফট নাই সে বাড়িতে, আমি তো আশ্চর্য হয়ে গেছি। 20 বছর যাবো একই জায়গায় ভাড়া থাকি, লিফট আলা বাসা নাই তার। তিনি পারলেন না বিএনপির উপদেষ্টা হয়ে? বিএনপি তো কম লুটেরার দল না, তিনি পারলেন না। আর ভাবির পোলার আই সেই দেখেছি হোটেল গেস্ট হাউসে থাকে, টাকা কই থেকে আসে? আসমান থেকে পড়ে? আমরা তো এগুলো জানি। তাই এটা বিপ্লবের মধ্যে এটা বলতে পারেন, যদিও আমার বামপন্থী বন্ধুরা ডলার বিপ্লব বলতে চায় না, কিন্তু দালমে কুচ কালা হায়, একটা কিছু ঘটেছে পর্দার অন্তরালে, সেটা ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে গেছে কালকের দক্ষিণ প্লাজা, আমাদের পবিত্র দক্ষিণ প্লাজা। জি প্লিজ বলেন। আমি একটু অ্যাড করতে চাই, কমরেডদের কথা যেহেতু বলা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং যে লেবু ভাই, কমরেড লেবু ভাইয়ের ছোট ভাই রেশন ভাইয়ের মুখ থেকে এটা শোনা। ময়মনসিংহে
কে রেশন ভাই জিজ্ঞেস করেছিলেন জি, স্বাধীনতা যুদ্ধের অব্যবহিত আগে জি। যে পাকিস্তান যদি আপনাকে দেশটা আপনার হাতে দিয়ে যায় আপনি কি দেশ নেবেন? উনি বললেন যে মনি সিং একেবারে জিহ্বা বের করে এমন একটা কামড় দিয়ে বললেন, কি বলো তুমি, এটা একটু কথা হতে পারে? আমি তো মাত্র একজন কমরেডকে তৈরি করতে পারছি, সে হলো লেবু, আর কাউকে তো তৈরি করতে পারিনি। এতগুলি প্রদেশ আমি জেলা আমি কি করে চালাবো? জেলা কিভাবে চালাবো? আনবিলিভেবল। এইরকম নেতারা কিন্তু সামনে আসতে পারেননি। পারেনি, ইয়েস, সেটাই বলতেছি। এটা দুঃখজনক যে আমাদের দেশে এখন সামনে কারা আছে, যারা মৌলবাদী, যারা দেশকে সামনে হইলো আফগানিস্তান পুরো বানাতে। পেয়ারা পাকিস্তানি মৌলবাদী, পিছনে হইলো আমার জলপাই রঙের ওয়াকার ভাই, মাঝখানে আমাদের বামপন্থীরা শিলপাটায় ডলাডলি পরিচয় কর্মসারা। নিঃসন্দেহে বলে দিয়েছে যে আব্বু আপনি রাগ করবেন না, আব্বু না প্রভু, আব্বু তো ভালো জিনিস বলছে, প্রভু আমরা ইরানে গিয়েছি, আপনারা গুসা করবেন না। আপনি দেখেন জামাত এত বড় মহাবীর, যারা আল্লাহ ছাড়া নাকি কারো দেখে ডরায় না, তারা কিন্তু ওই যে শুধু একটা গরুর নাম, মহিষের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, 3টা পাংখা দিয়ে বাতাস করতেছে, কোরবানি দিতে পারে নাই। আবার ইরানে তারা প্রতিবাদ জানাইতে গেছে, সেখানে বিরাট, ওইখানে জামাতে ইসলামের নেতা গিয়েছে, তারা যে বিবৃতি দিয়েছে সেইখানে সাহস পায় নাই বলতে যেটা আমেরিকা আক্রমণ করেছে, তাদের বিবৃতি করেন আমেরিকার নাম নাই। তো তারপরে দেখলো ইরানে তো গেল জানা যায় বাই চান্স, তারপরে চাইনাতে গেছে। যদি আমেরিকান প্রভু গুসা করে, তাড়াতাড়ি দক্ষিণ প্লাজায় তারা মিলাদ মাহফিল শুরু করে দিল, আমেরিকার মিলাদ মাহফিল। মানে ইয়ানবী সালাই মালাইকা তো বলতে পারে না, তাহলে আবার জামাতের যে লামা যাবে গ্রুপ কেবে যাবে, ইয়ানবী সালাই মালাইকা শুরু করলো যে কি আমেরিকার স্বাধীনতা দিবস পালন, বুঝাইলো যে হে প্রভু, ওহে রাজন, আমরা আপনার পক্ষে আছি, আমরা যতই চায়নাতে যাই, যতই তেহরানে যাই, আমরা আপনার পক্ষে আছি, এই দেখেন আপনাদের স্বাধীনতা দিবস আমরা পালন করলাম। এটা তারা করেছে, করবে। আর আমি যে আমার কমরেড বললেন, আবার কবি বড় বললেন, ওইটা একটু ফিনিশিং দিই, নইলে আবার প্লিজ প্লিজ শেষ করে দেন, আমরা শেষ করবো। দুষ্ট লোকের আবার বলবে যে আমি কেন এর মধ্যে কথা বললাম না। দুইজন, কেউ বলবে আমি কবিবরের পক্ষে নিয়েছি, কেউ বলবে কমরেডের পক্ষে নিয়েছি, কেউ বলবে আমি আপনার, কেউ বলবে আমি স্বয়ং কি উপদেষ্টার উপস্থাপকের পক্ষ নিয়েছি। আমাদের এলাকায় একটা কথা আছে, এই গল্পটাও শুনেছিলাম কমরেড জসিমউদ্দিন মন্ডলের কাছে, যদি আমাদের জামালপুরে এটা শুনেছিলাম। এবং এটা বলছে যে পাত্রীর বয়স কত, ঘটকে জিজ্ঞেস করছে, 28, প্রতিবেশীরা বলছে 28, তখন পাত্রী মায়েরা জিজ্ঞেস বয়স কত, 9, তখন ঘটক বললো তাহলে পাত্রী সাবালক 18 বছর হয়েছে। আমাদের কমরেড বললো যে এর দায় সম্পূর্ণ শেখ হাসিনার বা সরকারের। আমাদের কবিবর বললেন শুধু কি শেখ হাসিনার দায়ী, কমরেডদেরও তো কিছু দায়িত্ব নিতে হবে। তার মানে ঘটনাটা কি, সাবালক হয়েছিল, একটা কিছু আসলেই ঘটতো, সেটা ঘটে গেছে, এটা সত্য যে এইখানে দায়